23 অক্টোবর 2024 বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশে নিষিদ্ধ করা হলো ছাত্রলীগকে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18 এক উপধারা মতে। ছাত্রলীগকে কি এমনি এমনি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? না, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই দাবি তুলে মাঠে নামতে দেখা গিয়েছিল সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহর মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেই 23 অক্টোবর সেই সমন্বয়করা ফের একটি নতুন দাবিতে মাঠে নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একই দাবিতে সোচ্চার হয় ছাত্র শিবিরও। যদিও অক্টোবরের প্রথম দিকে একই দাবি তুলেছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যখন বাংলাদেশের রাজনীতি সরগরম, তখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে ফের একবার দাবি তোলে সার্জিস হাসনাতরা। সামাজিক মাধ্যম ছাড়াও রাজনীতির ময়দানে টেলিভিশন ডিবেটে দুপক্ষের বাগবিতণ্ডা চলতে থাকে। অর্থাৎ সমন্বয়কদের তরফে প্রথম থেকেই জাতীয় পার্টিকে লক্ষ্য করে উস্কানিমূলক মন্তব্য করা হয়। জাতীয় পার্টির তরফে পাল্টা উত্তর আসার পরেই সরাসরি গণ অভ্যুত্থানের ভঙ্গিমায় মাঠে নামে সার্জিস হাসনাতরা। গত 31 অক্টোবর সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে ঘোষণা করেন, ছাত্রদের জড়ো করেন এবং ঢাকায় অবস্থিত জাতীয় পার্টির সদর কার্যালয়ে আগুন লাগান। বাংলাদেশে রাজনীতির ময়দানে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলেও থামেনি তথাকথিত সমন্বয়করা। ঠিক একদিন পর 2রা নভেম্বর ফের খুলনায় জাতীয় পার্টির অফিসে হামলা চালানো হয়। সামাজিক মাধ্যমে আকারে ইঙ্গিতে হামলার ইন্ধন দিতে দেখা গিয়েছিল মাস্টারমাইন্ড মাহফুজ আলমকে। ঠিক এই জায়গাতেই যুক্তিপূর্ণভাবে কয়েকটি বিষয় খুব স্পষ্ট করে বুঝে নেওয়া উচিত। বাংলাদেশে ঠিক কি ঘটছে, কেন ঘটছে, কারা ঘটাচ্ছে, আর তাদের আসল উদ্দেশ্যই বা কি? ঘটনা প্রবাহ যা ঘটছে তার থেকে স্পষ্ট, বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপিকে ধুলোয় মেশানোর পরিকল্পনা নিয়েছে ইউনূস বাহিনী। একথা কেন বলছি তা পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখলে এবং কিছুটা যুক্তি খাটালেই বিষয়টি পরিষ্কার হবে। শয়তানি পরিকল্পনা। 8ই আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর উচিত ছিল দেশের আইন শৃঙ্খলা কঠোর হাতে পরিচালনা করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাণিজ্য সংস্থা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলি যাতে স্বাভাবিক ছন্দে চলে তার পদক্ষেপ করা, দেশের স্বাস্থ্য, বাজার, পরিবহন থেকে নাগরিকদের মৌলিক পরিষেবাগুলি যাতে স্বাভাবিকভাবে চলতে থাকে তার উদ্যোগ নেওয়া। কিন্তু দেখা গেল কি, ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথা বলে সংস্কারের নামে মাঠে নামলেন আসিফ নজরুল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এমনকি পরবর্তী সময়ে জেলা স্তরের আদালতগুলি থেকে দফায় দফায় বিচারকদের কার্যত হুমকি দিয়ে পদত্যাগ করানো হলো, নিয়োগ দেওয়া হলো নতুন বিচারকদের। একই চিত্র দেখা গেল কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতেও। শিক্ষক থেকে উপাচার্যদের হেনস্থা, প্রাণনাশের হুমকি দিয়ে পদত্যাগ করানো হলো। বাদ গেল না সচিবালয় থেকে পুলিশ প্রশাসনও। অন্যদিকে জেল থেকে জামিনে বের করে দেওয়া হলো কুখ্যাত অপরাধী থেকে নিষিদ্ধ সন্ত্রাসীদের। তার পরিবর্তে আওয়ামী লীগের ছোট থেকে বড় নেতাকর্মীদের, দেশপ্রেমী বুদ্ধিজীবীদের লাগাম ছাড়া মামলা দিয়ে জেলে পোড়া হলো। যারা সামাজিক মাধ্যমে ইউনূস সরকারের বিরুদ্ধে সামান্য সমালোচনা করছেন তাদেরই ফ্যাসিস্ট সরকারের দোসর বলে মামলা দিয়ে জেলে পোড়া হচ্ছে। ফল যেটি দাঁড়াচ্ছে, চোর, ছিনতাইবাজ, ডাকাত, ধর্ষক, জঙ্গিরা জামিনে ছাড়া পাওয়ার পরেই পুরো বাংলাদেশ হয়ে উঠেছে তাদের মুক্তাঞ্চল। গত 3 মাসে অপরাধের মাত্রা বেড়েছে 500 গুণ। প্রকাশ্যে খুন করলেও অপরাধীদের ধরতে পারছে না পুলিশ। পুলিশ কিছু মামলা করলে ফোনে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে এখন দেশের গরিব গুরব খেটে খাওয়া মানুষগুলো বুঝতে পারছেন 5ই আগস্টের পর যে স্বাধীনতা এসেছে তা আসলে কাদের হাতে রয়েছে। জঙ্গিদের স্বাধীনতা। ছাত্রলীগকে নিষিদ্ধ করা এই দিয়ে শুরু হয়েছিল অ্যাসিড টেস্ট, তারপর আওয়ামী লীগ, তারপর জাতীয় পার্টি এবং পরবর্তী সময়ে 12 দল রয়েছে নিশানায়। বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলিকে নিশ্চিহ্ন করাই এখন তথাকথিত সমন্বয়ক সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ, মাহফুজের মূল লক্ষ্য। আপনারা অনেকেই হয়তো ভাবছেন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ফ্যাসিস্ট দলগুলোকে সাফ করা উচিত। এটা যদি ভেবে থাকেন তাহলে দেশের মানুষ ভুল পথে চলছেন, কারণ এরপর তালিকায় রয়েছে বিএনপিও।
তারা বাংলাদেশের রাজনৈতিক কালচার বদলের নামে তারা সকল পার্টিগুলোকে, রাজনৈতিক পার্টিগুলোকে ধ্বংস করবে একে একে, এক এক করে। আওয়ামী লীগ ছিল লাঞ্চ, জাতীয় পার্টি ব্রেকফাস্ট, বিএনপি হবে ডিনার। এখনই সময় সমস্ত রাজনৈতিক দলগুলোর জোট বাঁধার, না হলে কারো অস্তিত্ব রাখবে না, একে একে ধরবে। এবং প্রতিবার লুটতরাজ করলে তো ওরা ফয়দা পায়, লুটতরাজের মাল নিয়ে যায় না। সার্জি সালুকে ধরা, অ্যারেস্ট করা উচিত, সমন্বয়কারীদেরকে অ্যারেস্ট করা উচিত, উচিত না? যদি আইন প্রয়োগ সুষ্ঠু হয়। আরে ডক্টর ইউনূসকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ, ইউনূস বাহিনীর তালিকায় যে বিএনপি রয়েছে তার ইঙ্গিত অনেক আগে থেকেই মিলেছে। আমাদের কিন্তু সবাই শত্রুগণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিরটা এখনো বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছেন। দেশে যে নতুন অনির্বাচিত শক্তি ক্ষমতায় আছে তারাই যে নিজেদের হাতে ক্ষমতা ধরে রাখতে চায় তার ইঙ্গিত দিয়েছেন এক উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা মনে করি যে বাংলাদেশের একটা প্রজন্মান্তর ঘটে গেছে। বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে নতুন করে পথ দেখিয়েছে, ফলে বাংলাদেশের সকল ক্ষেত্রে আসলে তরুণরা নেতৃত্বে আসবে, এটা সকলের প্রত্যাশা। সেটা রাজনীতি, সমাজ, অর্থনীতি সবকিছুতেই তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং আগামীর বাংলাদেশে এই যে তরুণরা, এই যে প্রজন্ম, এবং যেই প্রজন্ম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে, সেই প্রজন্মই বাংলাদেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দিবে, দিয়ে একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে, এটি আমরা প্রত্যাশা করছি। তাহলে কি ক্ষমতায় থেকে নেপথ্যে কিংস পার্টি গঠনের চেষ্টা করছেন ছাত্র আন্দোলনের নেতারা? প্রশ্নটা কোথা থেকে উত্থাপিত হলো? কারণ মানুষ চেয়েছে যে গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তারা একটা রাজনৈতিক দল করুক, কিন্তু আমার জানা মতে ছাত্ররা এখন সেটাতে সায় দেয় নাই। কিংস পার্টির যেই ইয়েগুলো দেখা যায় যে সরকারের বিভিন্ন স্থান থেকে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা তো আপনাদের এতদিন নজরে পড়ার কথা। যদি সেরকম কিছু হতো, তারা যদি রাজনৈতিক দল খুলতে চায় তাদের সে অধিকারটা আছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা প্রথম দিন থেকে বলে আসতেছি, এখন মূল ফোকাসটা থাকবে জাতীয় ঐক্যটা বজায় রাখার জন্য, এবং জাতীয় ঐক্য বজায় রাখার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে এমন কিছুই আমরা আমাদের জায়গা থেকে সাজেস্ট করব না। কি স্পষ্ট হলো? জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিল তারাই আগামী দিনে নেতৃত্ব দিতে চায় এবং রাজনীতি সহ সর্বক্ষেত্রে তারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ জাতীয় পার্টির পর বিষাক্ত সাপের ছোবল যে তাদের উপরেও পড়তে চলেছে, দেরি হলেও সেটি আঁচ করতে পেরেছে বিএনপি নেতৃত্বের একাংশ। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মধ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছেন মির্জা ফখরুলও। আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নেবে। এই চাপ তাদের যে সমস্ত পরে যে জনগণের মতামত প্রতিফলন যে বিষয়গুলো আছে সেটা হবে। এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, দেশে একটা অনিশ্চয়তা, ইনস্টেবিলিটি আবার শুরু করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, যেটা কোনো ইস্যু না সেগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে। পাশাপাশি তিনি বার্তা দিয়েছেন বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা যেন না হয়। আবারও চক্রান্ত করে ওই বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করতে যাবেন না, অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। একটি গণতান্ত্রিক কাঠামোয় একমাত্র নির্বাচিত সরকারই দেশের আইন, সংবিধান, নীতি পরিবর্তন বা সংস্কার করার অধিকারী। কিন্তু গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তারা নির্বাচনে না গিয়েই ধাপে ধাপে সমস্ত স্তরে আমূল পরিবর্তন করছে, এমনকি তারা সংস্কারের নতুন সংবিধান তৈরির কাজ শুরু করে দিয়েছে। এই সরকার করবে কিনা এটা একেবারে পলিটিক্যাল ডিসিশন, এবং আমি যদি আপনি আজ ছাত্র প্রতিনিধি হিসেবে আমাকে ধরেন, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে, এই কমিশনের অংশ হিসেবে ধরেন, ওখান থেকে আমি বলতে পারি যে অবশ্যই এই সরকার করে যাবে। কেন করবে না? এই সরকার ছাড়া আর কেউ করবে না। এবং 8 সালের যে প্রশ্ন আপনারা তুললেন, 8 সালের পলিটিক্যাল কনসেনসাস, এইটা অভ্যুত্থানের ঘোষণার দিন, যেদিন এক দফা ঘোষণা হয়েছে ওই দিনে বাতিল সংবিধানের প্রশ্নটা। ওখানে বলা হয়েছিল যে কোন ধরনের পুরাতন পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা খারিজ করতেছি, আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই নতুন সংবিধান। ইউনূস বাহিনী বা তথাকথিত সমন্বয়কদের যে রাজনৈতিক মতাদর্শ তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বোঝাই যাচ্ছে পুরনো সমস্ত কিছুকে বাতিল করে নতুন সংবিধান, নতুন ব্যবস্থা, মানে এমন কিছু করা যার প্রধান চালিকা শক্তি থাকবে সমন্বয়কদের হাতেই। বাকি রাজনৈতিক দলগুলি খেলার পুতুল হিসেবে দেশে থাকবে। তারা নির্বাচনে অংশই নেবে মাত্র, সার্বিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তারা থাকবে না। বর্তমানে দেশের সর্ববৃহৎ দল হিসেবে গ্রহণযোগ্যতা রয়েছে একমাত্র বিএনপি। তাই তাদেরই এই সমন্বয়কদের মাতব্বরির বিরুদ্ধে সোচ্চার হতে হবে অবিলম্বে, চাপ সৃষ্টি করতে হবে। আর অপ্রয়োজনীয় ভারত বিরোধিতা থেকে সরে দেশের মানুষদের সঙ্গে নিয়ে এক স্বচ্ছ জাতীয়তাবাদী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিএনপির প্রতি আবেদন। ১. বাংলাদেশে বর্তমানে ময়দানে নেই আওয়ামী লীগ। বলা বাহুল্য, বর্তমানে দেশের নির্বাচন হলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিএনপি। তাই তথাকথিত সমন্বয়কদের হাতে দেশের রাজনৈতিক মাঠ ছেড়ে না দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুন। ২. দেশের আর্থিক অবস্থা বেহাল, মুদ্রাস্ফীতি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার অতীত ও বর্তমানের দিকে তাকিয়ে বাস্তববাদী সিদ্ধান্ত নিন এবং ভারতের ক্ষেত্রে অন্যায্য বিরোধিতা বাদ দিয়ে সুসম্পর্ক গড়ার চেষ্টা করুন। ৩. বাংলাদেশের উন্নয়নের কথা ভেবে স্থিতিশীল সরকার গঠনের রূপরেখা এখন থেকেই তৈরি করুন এবং সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কাছে মাথা যাতে না নোয়াতে হয় শীর্ষ স্তরে তার সিদ্ধান্ত নিন। ৪. ৫ই আগস্টের পর দেশে এক সার্বিক সংকট দেখা দিয়েছে। সেই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদী কি কি প্রশাসনিক পদক্ষেপ করা যায় তার পরিকল্পনা এখন থেকেই তৈরি করুন। কারণ দেশের আইন শৃঙ্খলা, মুদ্রাস্ফীতি, বেহাল আর্থিক পরিস্থিতির হাল ফেরাতে অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ করেনি, করছেও না। ৫. সর্বোপরি দেশের প্রত্যেকটি ছোট বড় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, সমঝোতা করে এমন একটি মঞ্চ গড়ার চেষ্টা করুন যেখানে সমন্বয়কদের মুখোশে কোনো ফ্যাসিস্ট শক্তি জাঁকিয়ে না বসতে পারে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।